আমি হাসিব আহমেদ স্কলারশিপ পেয়ে লন্ডনে পড়তে আসছি। পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করি। বাংলাদেশে মা বাবা ভাই আছে। আমি এখন ডিউটি শেষে রেস্টুরেন্টে খাবার খেতে আসছিলাম। দেখলাম আপনি রেস্টুরেন্টে এসে পানি খেতে চাইলেন। ওয়েটার আপনাকে খাবার অর্ডার করতে বললেন, আপনি বললেন খাবেন না। খালি টেবিল পেয়ে বসলেন, সেখান থেকে ওয়েটার আপনাকে তুলে দিল। সব কিছু আমি লক্ষ্য করছিলাম, আর আপনার চেহারা দেখে বুঝতে পারলাম আপনি কোনো প্রবলেমে আছেন। তাই আপনার পিছু পিছু আমিও রেস্টুরেন্ট থেকে বের হয়েছি। তারপর দেখলাম লোকগুলো আপনার সঙ্গে অসভ্য আচরণ করছে। একজন বাঙালি হিসেবে আমার দায়িত্ব একজন বিপদগ্রস্ত বাঙালিকে সাহায্য করা। সেই দায়িত্ববোধ থেকেই সাহায্য করতে এগিয়ে আসলাম। লোকটা মানে হাসিবের কথা শুনে মনে হলো সব পুরুষ মানুষ আদিবের মতো না। পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, মনুষ্যত্ব বোধ আছে। হাসিব জানতে চাইলো আমি বিদেশে কিভাবে আসলাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার জীবনের ঘটে যাওয়া সমস্ত কিছু তাকে বললাম। হাসিব জানতে চাইলো আপনি এখন কোথায় যাবেন, কিছু চিন্তা করেছেন? তার প্রশ্নে আমি নিশ্চুপ। কি বলবো, কোথাও যাবার তো জায়গা নেই। আমি বুঝতে পারছি আপনার যাবার কোনো জায়গা নেই, কিন্তু মেয়ে মানুষ হয়ে এভাবে যদি রাস্তায় রাস্তায় ঘোরেন, খারাপ লোকেদের খপ্পরে পড়বেন। আপনি যদি চান আমার ফ্ল্যাটে থাকতে পারেন। আমার পড়াশোনা শেষে যখন আমি বাংলাদেশে চলে যাব তখন আপনি আমার সাথে যেতে পারবেন। আমি আপনাকে আপনার মা বাবার কাছে পৌঁছে দিয়ে আসবো। হাসিবের কথায় আমি আস্থা খুঁজে পেলাম। সেই এক মুহূর্তে আমার আপনজনের জায়গা দখল করে নিল। যেখানে কেউ কারো সাহায্যে এগিয়ে আসে না, সেখানে অপরিচিত একজন মানুষ আমাকে তার ফ্ল্যাটে আশ্রয় দিতে রাজি হলো। আমার আর কি বা বলার থাকতে পারে? সে আমার জন্য যা করতে চাইছে। এখন তো নিজের মানুষও নিজের মানুষের জন্য এইটুকুও করে না। আপনি মনে হয় ক্ষুধার্ত, কিছু খেয়ে নেন। এটা বলে হাসিব এক রেস্টুরেন্টে ঢুকে পড়ল। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি তার সাথে সাথেই গেলাম। সে কিছু খেলো না, আমি খেলাম, সে বসে রইল। বললাম, আপনি কিছু খান। আপনি যে রেস্টুরেন্টে পানি খেতে গিয়েছিলেন সেখানে আমি খেয়েছি। এখন আর কিছু খেতে পারবো না। খাবার পর কিছুক্ষণ হেঁটে হাসিবের ফ্ল্যাটের সামনে আসলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি একা থাকেন নাকি আরও কেউ থাকে আপনার সাথে? তুহিন থাকে আমার সাথে, সেও পড়াশোনা করে এবং পার্ট টাইম জব করে। আপনি কোনো চিন্তা করবেন না, তুহিন ভালো ছেলে, তাকে আমি বুঝিয়ে বললে সে কিচ্ছু বলবে না। হাসিবের কাছে চাবি আছে, সে দরজা খুলে আমাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। তুহিনকে ঘুম থেকে তুলে বলল, শোন, আমি তোর রুমে ঘুমাবো। একটা মেয়ে খুব বিপদে পড়েছে, তাকে আমার সাথে করে নিয়ে এসেছি। সে আজ থেকে এখানেই থাকবে। হাসিবের কথায় তুহিন ক্ষেপে গেল। কি বলছিস তুই? চিনিস না জানিস না, রাস্তা থেকে এক মেয়ে সঙ্গে করে নিয়ে এসে বলছিস আমাদের সাথে থাকবে? তুই কি পাগল হয়ে গেলি? তোর মতলব কি বলতো হাসিব? হাসিব তাকে সব বুঝিয়ে বলল আমার সাথে যা যা ঘটেছে। হাসিব আরও বলল, এই মেয়ে যদি তোর বা আমার নিজের কেউ হতো তাহলে কি পারতি রাস্তায় ফেলে রেখে চলে আসতে? আমিও রেখে চলে আসতে পারিনি। কেন জানি মনে হলো খুব আপন। হাসিবের রুমে আমাকে রেখে হাসিব তুহিনের রুমে চলে আসলো। হাসিব বাহিরের খাবার খায় আর আমার জন্য বাহির থেকে খাবার কিনে নিয়ে আসে। ভেবে দেখলাম দুইজনের জন্য খাবার কিনতে অনেক টাকা লাগে। হাসিবকে বললাম, কিছু মনে না করলে একটা কথা বলি। বলেন, আপনি কি বলতে চান? হাসিব বলল, আপনি বাজার করে নিয়ে আসবেন, আমি রান্না করব। এমনিতে দুইজনের জন্য খাবার কিনতে অনেক টাকা লাগে। রান্না করে খেলে অতটা খরচ হবে না। আমার কথায় হাসিব বলল, আপনার যদি কষ্ট না হয় আপনি যা বলছেন তাই হবে। তুহিনকেও বলবো আমাদের সাথে খেতে। ঠিক আছে বলেন, রান্না করতে কি কষ্ট হবে আমার? আমি তো আগেও রান্না করেছি। সারাদিন আমার তো কোনো কাজ নেই, রান্না বান্না করলে সময়টাও কাটবে। হাসিব আমার দিকে চেয়ে মুচকি হাসি দিয়ে ভার্সিটিতে চলে গেল। ভার্সিটি থেকে আসার সময় হাসিব রান্নার জন্য যাবতীয় জিনিসপত্র বাজার করে নিয়ে আসে। রান্না শেষে আমি হাসিব আর তুহিনকে খাবার খেতে দেই। তুহিন বলছেন, আপু আপনিও আমাদের সঙ্গে বসে খান। আমি বললাম, না ভাইয়া, আপনারা খান, আমি পরে খাবো। আপনি কি আমাদেরকে পর ভাবেন? একসঙ্গে খাবার খেতে প্রবলেম কি? কোনো কিছুতে সংকোচ বোধ করবেন না, মনে করবেন আমরা আপনার নিজের লোক। আমি আর না করতে পারলাম না হাসিবের কথা শুনে। তাদের সাথে খেতে বসলাম। কেউ আমাকে কখনো এমন করে বলেনি। সবাই কালো বলে তাচ্ছিল্য করেছে। নিজের পরিবার ব্যতীত কেউ কোনোদিনও আমাকে ভালোবাসেনি। হয় অবহেলা করেছে, নয় করুণার চোখে দেখেছে। আজ হাসিব যেভাবে বলল, সেই বলাতে করুণা ছিল না, আপনজনের স্পর্শতা ছিল। এখানে আছি প্রায় 1 মাসের বেশি হয়ে গেল। কখনো হাসিব আমার দিকে ভালো করে তাকিয়েও দেখেনি। আমার সাথে কথা বলার সময় মাথা নিচু করেই কথা বলে। আমাকে সে শ্রদ্ধার চোখে দেখে। আমার যা কিছু প্রয়োজন আমি না চাইতেও সে এনে দেয়। তুহিন আমাকে আপু বলে ডাকে। সে ফ্রি মাইন্ডে কথা বলে। তুহিন আপু বলে ডাকলেও তার ফ্রি মাইন্ডের কথা বলা আমার পছন্দ না। সেদিন হঠাৎ করে তুহিন আমাকে প্রশ্ন করে,
আচ্ছা আপু, আপনি কি বিয়ে করবেন না? কাউকে দেখে শুনে বিয়ে করে নেন। আপনার বয়স তো তেমন না। কতই আর হবে, ২২-২৩? একা থাকতে আপনার খারাপ লাগে না? তুহিনের মুখে এমন কথা শুনে মেজাজ খুব গরম হয়ে যায়। কিন্তু রাগ চেপে রেখে বলি, দেখেন তুহিন, আপনি আমাকে আপু বলে ডাকেন। তাহলে আমি আপনার কি হই? বড় বোন। বড় বোনকে এরকম প্রশ্ন করতে আপনার রুচিতে বাধলো না? কিছু না বলেই তুহিন আমার সামনে থেকে চলে গেছে। আমি বুঝতে পারি ২ জন অবিবাহিত যুবক ছেলের সঙ্গে একই ফ্ল্যাটে থাকা ঠিক হচ্ছে না। কিন্তু আমার তো না থেকে উপায় নেই। তারপরেও বলবো আমি অনেক নিরাপদে সম্মানের সহিত আছি। তুহিন যেমনই হোক, হাসিব অনেক ভালো। তার জন্যই আমি নিজের ইজ্জত সম্মান নিয়ে তাদের সঙ্গে থাকতে পারছি। হাসিব চাইলে যা ইচ্ছা করতে পারে। আমি তো নিরুপায়, যাবার কোনো জায়গাও নেই। হাসিবের মন মানসিকতা একদম অন্যরকম। আদিবের সাথে হাসিবের আকাশ পাতাল পার্থক্য। সব পুরুষই যে নারী পেয়ে নারীর উপরে ঝাঁপিয়ে পড়ে তা নয়। কিছু পুরুষ নারীকে সম্মানও করে। রাতে তুহিনকে খাবার খেতে দিয়ে আমি ব্যালকানিতে দাঁড়িয়ে রাতের লন্ডন শহর দেখছি। হাসিব তার অফিসের রাতে ডিউটিতে গেছে। আসবে রাত ২টায়। তুহিন ডিউটি শেষে কিছুক্ষণ আগেই বাসায় আসছে। লন্ডন শহরের মানুষ সারা রাত জেগে থাকে। এখনো হাজার হাজার গাড়ি চলছে রাস্তা দিয়ে। আমাদের বাংলাদেশে রাত ১১টায় এত গাড়ি চলাচল করে না। বাংলাদেশের কথা মনে হতেই মা বাবা বোনেদের মুখ চোখের সামনে ভেসে উঠল। জানি না কবে বাংলাদেশে যেতে পারবো আর কবে মা বাবা আর বোনেদের মুখ দেখতে পারবো। অনুভব করলাম কেউ আমার কাঁধে হাত রেখেছে। ভাবলাম মনের ভুল। কিন্তু না, তুহিন আমার কাঁধে হাত রেখেছে। আপনার সাহস তো কম না, আমার শরীরে স্পর্শ করেন, হাত সরান। আমার কথার গুরুত্ব না দিয়ে তুহিন আমার খুব কাছ ঘেঁষে দাঁড়ায়। আমি বললাম, দেখেন তুহিন, আপনি কিন্তু কাজটা ভালো করছেন না। আমার কাছ থেকে দূরে সরেন। আমি আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছি। আপনার কথা ভেবে আমার রাতে ঘুম আসে না। প্লিজ ইস্টাত, আমার সাথে আপনি শারীরিক সম্পর্ক করেন। আপনি যা চাইবেন তাই দেব। যেদিন থেকে আপনাকে দেখেছি, সেদিন থেকে আপনার দেহের উপরে আমার নেশা পড়ে গেছে। অনেক আগে এই কথাগুলো বলতাম, হাসিবের ভয়ে বলিনি। কিন্তু আজ আর না বলে থাকতে পারলাম না। নীল রঙের শাড়িতে আপনাকে খুব হট লাগছে। এত নীচ আপনি, ইচ্ছা করছে আপনার গালে কষে একটা চড় মারতে। কিন্তু পারবো না। হাসিব বাসায় আসুক, তাকেই বলবো আপনার এই নোংরা প্রস্তাবের কথা। আমার কথা শুনে তুহিন হেসে দিল। বলল, কখন হাসিব আসবে আর কখন তুমি বলবে? তার আগেই আমি যা করতে চাই করে নেব। আমি হাসিবের মতো সাধু পুরুষ হয়ে আর থাকতে পারবো না। এতদিন থেকেছি এটাই বেশি। তুহিন আমাকে জোর করে জড়িয়ে ধরে কিস করতে চাইলো। আমি তার হাতে কামড় বসিয়ে দিয়ে রুমে গিয়ে দরজা লক করে দিলাম। খুব কষ্ট লাগছে, যাকে ভাই মনে করলাম সে আজ আমার ইজ্জত নষ্ট করার জন্য মরিয়া হয়ে গেছে। ইচ্ছা মতো কাঁদলাম। এখন মনে হচ্ছে হাসিও কি আমার সাথে এমন কিছু করতে চাইবে? আমি তো তার ভরসায় এখানে আছি। সে যদি এমন কিছু করতে চায় তাহলে নিজেকে আর রক্ষা করতে পারবো না। তুহিন অনেকবার দরজায় এসে ডাকলো। বলল, তুমি চাইলে তোমাকে আমি বিয়ে করব। তবুও দরজা খুলে দাও। ইসরাত প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে বিয়ে করতে চাই। তুহিনের মুখে এমন প্রতিশ্রুতি শুনে ঘৃণায় তার মুখে থুতু দিতে ইচ্ছে করছে। লম্পটটা নিজের কামনা সিদ্ধির উদ্দেশ্য কত মিথ্যে বলছে। সে যা বলার বলুক, আমি অপেক্ষা করে আছি হাসিব আসার। শয়তানটা অনেক ডাকাডাকি করে এখন মনে হয় ঘুমোচ্ছে। রাত ১:৩০ বাজে। কিছুক্ষণ পর হাসিব আসবে। আমার চোখ লেগে আসছে ঘুমে, তবুও আমি জোর করে চোখ খুলে রাখার চেষ্টা করছি। খুব খিদে লাগছে, রাতের খাবার খাইনি। ভাবছিলাম তুহিনের খাওয়া শেষ হলে আমি খাবো। রুমের বাহিরে শব্দ শুনে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখলাম হাসিব আসছে। আমি সাথে সাথেই দরজা খুলে হাসিবকে বললাম, আমার কিছু কথা আছে যদি শুনতেন। হাসিব আমার রুমে আসলো। কি হয়েছে জানতে চাইলো। কি করে বলবো বুঝতে পারছি না, আমি চুপ করে আছি। হাসিব আমার মুখের দিকে চেয়ে বলল, আপনার চেহারা মলিন কেন? কি হয়েছে আপনার? বলুন কি হয়েছে? আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে নির্ভয়ে আমাকে বলতে পারেন। কি হয়েছে? কাঁদছেন কেন? তুহিন আপনার সাথে কোনো অসভ্য আচরণ করেছে? করলে বলেন, তাকে আমি দেখে নেব। আজ প্রথম হাসিবের আমার মুখের দিকে এতক্ষণ তাকিয়েছিল। তাকিয়ে থেকে সে আমার মনের কথা বুঝতে পারছে। আমি তুহিনের ব্যাপারে সব বললাম। সব শুনেই হাসিব রেগে গেল। তার চোখ দুইটা লাল হয়ে গেছে। বললাম, যাই করেন আমার জন্য আপনারা মারামারি কিছু কইরেন না। হাসিব তুহিনের রুমে গিয়ে তুহিনের শরীর থেকে কম্বল টান মেরে ফেলে দেয়। তুহিন ঘুমোচ্ছিল। সে ভয় পেয়ে লাফিয়ে উঠে বসে। হাসিবের রাগান্বিত চেহারা দেখে তুহিন বলে, দেখ হাসিব, আমি ইসরাতকে তেমন কিছু বলিনি, বিয়ের কথা বলেছি। সে আমাকে অপমান করেছে, মনে হয় তোর সাথে আমার নামে আবোল তাবোল বলেছে। তুহিনের কথা হাসিব বিশ্বাস না করে তুহিনের গেঞ্জির কলার ধরে কয়েকটা ঘুষি মারে তুহিনের নাকে মুখে। ঠোঁট কেটে রক্ত বের হতে থাকে। তুহিনও হাসিবকে মারার জন্য ক্ষেপে ওঠে, কিন্তু হাসিবের সঙ্গে শক্তিতে পারে না। হাসিব তুহিনকে আরও মারতে থাকে।
আমি থামাতে চেষ্টা করে পারছি না। হাসিব তুহিনকে মারছে আর বলছে, শালা তোকে আমি প্রথম দিন থেকে বলছি একটা অসহায় মেয়েকে আশ্রয় দিলাম, কখনো বাজে নজরে তাকাবি না, নিজের বোন মনে করবি। তুই এতটা নীচ নির্লজ্জ, যাকে আপু বলে রাখলি, আজ তারই সম্মান নষ্ট করতে চাইলি? তোকে তো পুলিশে দেওয়া উচিত। অনেক বুঝিয়ে সুঝিয়ে হাসিবকে তুহিনের রুম থেকে নিয়ে আসলাম। হাসিবকে বললাম, আপনি এখন ডিনার করেন। সে খাইতে চাইলো না, জানতে চাইলো আমি খেয়েছি কিনা। আমি খাইনি শুনে সে আমাকে খাবার খেয়ে ঘুমিয়ে যেতে বলল। আপনি না খেয়ে থাকবেন আর আমি খাবো, তা হবে না। যদি আপনি খান তাহলে আমিও খাবো। আমার কথায় হাসিব রাজি হলো খেতে। খাওয়া শেষে বলল, আমাকে রুমে গিয়ে ঘুমোতে, সে ড্রয়িং রুমে বিছানা করে থাকবে। আমি থাকবো খাটে, আপনি থাকবেন ফ্লোরে, সেটা কি করে হয়? আপনি খাটে ঘুমান, আমি নিচে বিছানা করে থাকবো। হাসিব অবাক হয়ে বলল, আপনি ড্রয়িং রুমে থাকবেন বলেন কি? শয়তানটা একা পেয়ে আবার কি না কি করতে চাইবে। আরে আমি ড্রয়িং রুমে থাকতে চাইনি, আপনার রুমেই থাকবো। আপনি খাটে ঘুমাবেন আর আমি ফ্লোরে। হাসিব রাজি হলো না। আমাকে জোর করে রুমে পাঠিয়ে দিয়ে হাসিব ড্রয়িং রুমের ফ্লোরে বিছানা করে শুয়ে পড়ল। আমার ঘুম আসছে না। ভাবছি পৃথিবীতে কত ধরনের মানুষ আছে। কেউ ভালো, কেউ খারাপ। খারাপ মানুষের সংখ্যাটাই বেশি, ভালোর সংখ্যা মাত্র হাতে গোনা। তবে আমার সৌভাগ্য, তেমন একজন মানুষের দেখা পেয়েছি। কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। ঘুম ভেঙে দেখি সকাল ৭টা। উঠে কিচেনে গেলাম রান্না করতে। হাসিব এখনো ঘুমোচ্ছে। আমি রুটি ভাজি করে হাসিবকে ঘুম থেকে ডেকে তুললাম। হাসিব আমাকে বলল, শোনেন ইসরাত, আমি আগে তুহিনের সঙ্গে কথা বলে আসি, পরে নাস্তা করব। জানতে চাইলাম কি কথা বলবেন তুহিনের সঙ্গে? তার মতো মানুষের সাথে একই ফ্ল্যাটে থাকা আমি নিরাপদ মনে করি না। তাকে জিজ্ঞাসা করে দেখি এই ফ্ল্যাটে সে থাকবে নাকি আমি থাকব। যদি সে থাকতে চায় তাহলে আমি আপনাকে নিয়ে অন্য কোনো ফ্ল্যাটে উঠব। হাসিব তুহিনের সঙ্গে কথা বলে এসে আমাকে বলল, আমি আজ ভার্সিটিতে যাব না, নাস্তা খেয়ে বের হচ্ছি ফ্ল্যাট ভাড়া খুঁজতে। আপনি দরজায় লক করে থাকবেন, আমি যতক্ষণ পর্যন্ত বাসায় না ফিরি। এই তুহিন অমানুষটার সঙ্গে থাকার কোনো ইচ্ছে আমার নেই। নাস্তা খেয়ে হাসিব বের হয়ে গেল। তুহিন এখনো শুয়ে আছে। হাসিব যাবার সময় আমাকে বারবার সাবধান করে দিয়েছে, সে না আসা পর্যন্ত যেন আমি রুমের বাহিরে না বের হই। আমি নাস্তা করে রুমে গিয়ে দরজা লক করে দিয়ে ঘুমিয়ে গেলাম। হাসিবের ডাকে আমার ঘুম ভাঙলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি দুপুর ৩টে বাজে। দুপুরে তো রান্নাই করা হয়নি, আমার খুব খিদে লাগছে। দরজা খুলে রুম থেকে বের হয়ে দেখি হাসিবের হাতে খাবারের প্যাকেট। আমাকে বলল, আসেন খেয়ে নেওয়া যাক। ফ্ল্যাট ভাড়া পেয়েছি, ফ্ল্যাটের মালিক কিছু টাকা অগ্রিম চাচ্ছে। আমার কাছে তত টাকা নেই, তাই বাংলাদেশে ভাইয়ার কাছে ফোন করে টাকা চাইলাম। ভাইয়া প্রথমে রাজি হয়নি এত টাকা দিতে। অনেক বুঝিয়ে রাজি করলাম। সব ঝামেলা আমারই জন্য, না হলে তো আপনি আর তুহিন একসঙ্গে ভালোই ছিলেন। হাসিব রেগে গেল। কিসের ঝামেলা বলছেন আপনি? আমার কাছে আপনি ঝামেলা না। আমি আপনার জন্য কিছু করতে পারছি, এটাই আমার বড় পাওনা। কয়জনের এমন সুযোগ হয় অপরের সাহায্য করার? কি আর বলবো, আমার চোখে পানি চলে আসছে হাসিবের কথা শুনে। তার মতো মানুষের সাথে দেখা না, আজ আমি কোথায় নরপশুর ভোগের সামগ্রী হতাম কে জানে। নতুন ফ্ল্যাটে আসছি কয়েকদিন ধরে, এখন আর তুহিন জানোয়ারের জন্য ভয় নেই। ফ্ল্যাটে ২টা বেডরুম, আমি থাকি একটায়, হাসিব থাকে অন্যটায়। এখন আমার অপেক্ষা পালা কবে বাংলাদেশে যেতে পারবো। সেই আশার দিন গুনছি। ২ বছর পর হাসিবের স্টাডি কমপ্লিট হবে। তখনই হয়তো আমাকে নিয়ে সে বাংলাদেশে যাবে। কিছু শারীরিক প্রবলেম হচ্ছে ২ দিন ধরে। ভাত খাইলে বমি বমি লাগে, মাথা চক্কর দেয়। আমার মনে সন্দেহ জাগলো, এই মাসে পিরিয়ডও হয়নি। তাহলে কি আমি প্রেগনেন্ট? আমি হাসিবকে বললাম আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। সে জানতে চাইলো আমার কি হয়েছে। বললাম শরীর ভালো না। সন্ধ্যায় হাসিব আমাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার চেক আপ করে জানালো আমি প্রেগনেন্ট। শুনে আমার মাথাটা ঘুরে গেল। কি করব আমি এখন? এই বাচ্চা আমি কি করব? তাকে তো পারবো না এই পৃথিবীতে জন্ম দিতে। চোখ দিয়ে অঝরে কান্না আসছে। দেখেন, আপনি চিন্তা করবেন না, আমি আছি আপনার পাশে। আপনি যদি চান এই বাচ্চাকে আপনি পৃথিবীতে আনতে পারেন। হাসিবের কথার প্রতি উত্তরে বললাম, আপনি আমার জন্য যতটুকু করেছেন সেটাই অনেক বেশি। আমি চাই না এই বাচ্চাকে জন্ম দিতে। কি পরিচয় দেব মানুষের কাছে? কে এই বাচ্চার বাবা? আদিব কখনো এই বাচ্চাকে সন্তানের স্বীকৃতি দেবে না। সে তো আমাকে স্ত্রী মনে করেনি কখনো। আর আমার সন্তানকে নিজের সন্তান বলে স্বীকার করা তার পক্ষে অসম্ভব কিছুই না। তাহলে আপনি কি চান এই বাচ্চাকে নষ্ট করে দিতে? হাসিবের এমন প্রশ্নে আমি হকচকিয়ে গেলাম। বুকের ভেতরে মুচড়ে উঠল। তাকে বললাম, স্বপ্ন ছিল আমি একদিন মা হব। আমার সন্তানকে অনেক আদর ভালোবাসা দেব। জানেন, সব মেয়েরই স্বপ্ন থাকে তার প্রথম সন্তানের মুখে মা ডাক শুনতে। আমার ভাগ্যে হয়তো নেই। হাসিব ডাক্তারকে বলল,
আপনি ওষুধপত্র লিখে দেন যাতে করে মা আর বাচ্চা দুজনেই সুস্থ থাকে। ডাক্তার হাসিবকে বলেন ঠিকমতো খেয়াল রাখতে আর নিয়মিত খাবার খাওয়াতে। আমি অবাক হয়ে যাচ্ছি হাসিবের কাণ্ড দেখে। সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আমার সন্তানের দায়িত্ব নিতে। কিন্তু আমি ভাবছি অন্য কথা, সে না হয় বাচ্চার দায়িত্ব নিল। যখন সবাই জানতে চাইবে বাচ্চার বাবাকে, তখন আমি লোকের কাছে কি জবাব দেব? শোনেন, যা হবার হবে, আগে এত কিছু ভেবে লাভ নেই। সব কিছুরই সমাধান আল্লাহর হাতে, তিনি যা করবেন ভালোই করবেন। এখন চিন্তা বাদ দিয়ে অনাগত সন্তানকে নিয়ে স্বপ্ন দেখুন, সেটাই বেটার হবে। কি আর করব, সব চিন্তা বাদ দিলাম। হাসিব আমার অনেক কেয়ার করে, সময় মতো খাবার খেলাম কিনা, মেডিসিন খেলাম কিনা টাইম টু টাইম খেয়াল রাখে। যখন বাসায় থাকে না, ফোন করে আমাকে মনে করিয়ে দেয় খাবার ও মেডিসিন খেতে। আস্তে আস্তে সময় চলতে লাগলো, এখন আমি 6 মাসের অন্তঃসত্ত্বা। হাসিব আল্ট্রাসোনোগ্রাফি করার জন্য পাগল হয়ে গেছে, বারবার বলছে ডাক্তারের কাছে নিয়ে যাবে আমাকে। আমি বললাম যা হয় হবে, অযথা টাকা খরচা করার কি দরকার। সে এক প্রকার জোর করে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট আসলো মেয়ে হবে। মেয়ে হবে শুনে হাসিব অনেক খুশি। আমার মুখ মলিন দেখে হাসিব জানতে চাইলো আমি খুশি হয়েছে কিনা। কি করে খুশি হব? আমি তো অনেক লাঞ্ছিত, অত্যাচারিত, নিপীড়িত। আমার মেয়ে যে অত্যাচারিত নিপীড়িত হবে না, তার কি গ্যারেন্টি কে দিতে পারে? আর যদি আমার মেয়ে আমার মতো কালো বর্ণের হয়, তাহলে তো তার ভাগ্যেও আমার মতো অবহেলা ছাড়া আর কিছুই জুটবে না। এত চিন্তা করতে হবে না, আপনাকে একদিন বলছি না আল্লাহর উপরে ভরসা রাখতে? তিনিই সবকিছু ঠিক করে দেবেন। আপনি সুখী হবেন, শুধু আল্লাহর রহমতের উপরে বিশ্বাস রাখুন। হাসিবের কথাগুলো শুনে মনটা এমনি ভালো হয়ে যায়। আল্লাহর প্রতি তার অগাধ আস্থা ও বিশ্বাস দেখে খুব ভালো লাগে। আর 3 দিন পর খ্রিস্টানদের বড়দিন, তাই লন্ডন শহর জুড়ে সাজ সাজ রব। ফ্ল্যাটের মালিক হাসিবকে ইনভাইট কার্ড দিয়ে গেছে তার বাসায় বড়দিনের পার্টিতে যাওয়ার জন্য। হাসিব ভার্সিটি থেকে এসে আমাকে বলছে, ইসরাত রেডি হয়ে নেন, ক্রিকেট খেলা দেখতে যাব। আজ বাংলাদেশ বনাম ইংল্যান্ডের টি-20 ম্যাচ, আমি 2টা টিকিট নিয়ে আসছি। ভাবলাম আপনাকে নিয়ে খেলা দেখব, আপনার তো ক্রিকেট খেলা অনেক প্রিয়। আমি হাসিবকে না করে দিলাম, বললাম আমি অনেকক্ষণ বসে থেকে খেলা দেখতে পারবো না, আমার কষ্ট হবে। সে আর জোর করেনি, আমি ইচ্ছা করে তার সাথে গেলাম না। যখন হাসিব আমাকে সঙ্গে নিতে চাইলো, তখন আদিবের বলা কথাগুলো মনে পড়ে গেল। আদিব বলেছিল আমি তার সাথে গেলে লোকে হাসাহাসি করবে, বলবে এমন ছেলের কালো বউ। হাসিবও তো সুন্দর ফর্সা, তার সাথে আমি গেলে মানুষে যদি হাসাহাসি করে। আমি চাই না আমার জন্য হাসিব কারো কাছে ছোট হোক। যত দিন যাচ্ছে মানুষটার প্রতি অনেক শ্রদ্ধাবোধ বেড়ে চলেছে। আমি টিভি অন করে খেলা দেখতে বসলাম। ইংল্যান্ড ব্যাটিং করছে, এই মুহূর্তে ইংল্যান্ডের রান 1 উইকেটে 90, 9 ওভারে। মুস্তাফিজের বলে একজন আউট হলো, কিন্তু পরক্ষণে আবার 4 ছক্কা। খেলা দেখতে আর ভালো লাগছে না, বাংলাদেশ তো হারবেই এটা নিশ্চিত। টিভি অফ করে রান্না করতে গেলাম। রান্না শেষে হাসিবের জন্য অপেক্ষা করছি। বাসায় আসলে একসঙ্গে রাতের খাবার খাবো। খেলা শেষ হয়েছে অনেকক্ষণ আগে, এখনো হাসিব বাসায় ফিরছে না বলে টেনশন হচ্ছে। পরক্ষণে মনে পড়ল ফোন করে তো জানতে পারি কেন সে বাসায় আসতে দেরি করছে। ফোন করা মাত্রই হাসিব কল রিসিভ করে বলল, এই তো আমি দরজার সামনে, দরজা খোলেন। আপনি এত দেরি করলেন কেন? জানেন আমার কত টেনশন হচ্ছিল। ভাবলাম কোনো কিছু আবার হয়েছে কিনা। আমার দিকে চেয়ে হাসিব হাসছে, হাসেন আরো বেশি করে। এদিকে চিন্তায় আমি মরে যাচ্ছি। হাসবো না কি করব বলেন? আমার হাতে শপিং ব্যাগ দেখে বুঝতে পারছেন না আমি কেন দেরি করে ফিরেছি? নাকি সেই দিকে চোখে যায়নি? বড়দিনের শপিং করলাম। আপনি শপিং করতে যাবেন একটিবার ফোন করে জানিয়ে দিলে কি এমন হতো? আর বড়দিনের শপিং কেন করতে হবে? আমরা কি খ্রিস্টান? খ্রিস্টান না, তাই বলে কি বড়দিনের জন্য শপিং করতে পারি না? ফ্ল্যাটের মালিক যে আমাদেরকে বড়দিনের পার্টিতে ইনভাইট করলো, সেখানে তো যেতে হবে। তাই আপনার জন্য আর আমার জন্য কিছু শপিং করলাম। পার্টিতে যাব আমি? কি বলছেন? আমি যাব না। আমার না শুনে অভিমানের কণ্ঠ হাসি বলল, আপনি বললেই হলো যাবেন না? আমি যা বলছি তাই হবে, আপনাকে আমার সাথে পার্টিতে যেতেই হবে। আজ খেলা দেখতে যেতে বললাম, গেলেন না। কিন্তু পার্টিতে না, সেটা আমি মানব না। হাসিব শপিং ব্যাগটা আমার হাতে দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। আমার জন্য আকাশি রঙের শাড়ি আর কসমেটিক নিয়ে আসছে। আকাশি রঙের শাড়ি আমার খুব পছন্দের। হাসিব কি করে জানলো? ও মনে পড়ছে, সেদিন হাসিব আমার কাছে জানতে চেয়েছিল আমার কোন কালার ফেভারিট। সেই ধারণা থেকেই হয়তো বুঝতে পারছে আকাশি রঙের শাড়িও আমার পছন্দের। মেয়েদের কসমেটিক হাসিব ভালো করেই কিনতে পারে। তার তো বোন নেই, তাহলে মেয়েদের কসমেটিক কিভাবে ভালোভাবে কিনতে পারে? গার্লফ্রেন্ড থাকতে পারে, তাকে মনে হয় এগুলো কিনে দিত। গার্লফ্রেন্ড আছে কি না কখনো জিজ্ঞাসা করেও দেখিনি। আজ জানতে খুব ইচ্ছে করছে। ডিনার করতে বসে জানতে চাইলাম তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। আমার গার্লফ্রেন্ড নেই, আমি এগুলো লাইক করি না।
আগে স্টাডি কমপ্লিট করব, তারপর বিয়ে। স্কুল লাইফে একজনকে পছন্দ করতাম। পরে জানতে পারি সে অনেকজনের সাথে রিলেশন করে। জানতে পেরে খুব কষ্ট পেয়েছিলাম। সেই থেকে প্রতিজ্ঞা করেছি কাউকে ভালোবাসবো না। যদি ভালোবাসি বিয়ে করে স্ত্রীকেই ভালোবাসবো। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম আমার বাবা গুরুতর অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মা বোন খুব কান্না করছে। এমন স্বপ্ন দেখে সজাগ হয়ে গেলাম। আমারও খুব কষ্ট লাগছে বাবার জন্য। ১ বছর ধরে তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। অবশ্য হাসিবকে বললে ফোনে আমাকে বাবা মার সঙ্গে কথা বলিয়ে দিত। আমি ইচ্ছা করে কথা বলতে চাইনি। মাকে যখন বলেছিলাম ইংল্যান্ডে আসবো না, মা আমাকে যে কথাগুলো বলেছিল মায়ের মুখ থেকে ওই রকম কথা শুনে অনেক কষ্ট পেয়েছিলাম। এখন স্বপ্নটা দেখার পর খুব ইচ্ছে করছে মা বাবার খবর জানতে। সকাল হবার অপেক্ষা করতে থাকলাম। হাসিব ঘুম থেকে উঠলেই বলবো বাংলাদেশে ফোন করে দিতে। কয়েকবার রিং বাজতেই ছোট বোন মিলি ফোন রিসিভ করলো। জানতে চাইলো কে আমি। পরিচয় দিতেই বলতে শুরু করলো, আপু তুই এটা কি করলি? আদিব ভাইয়া না তোর উপরে অত্যাচার করেছে, তাই বলে তুই অন্যজনের সঙ্গে পালিয়ে যাবি? মনে হয় ভালোই আছিস, না হলে এতদিন পরে আমাদের কথা মনে হলো। মিলির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি পালিয়েছি অন্যজনের সঙ্গে? তাদেরকে এই কথা কে বলেছে? মিলির কাছে জানতে চাইলাম। গত মাসে আদিব ভাইয়া বাংলাদেশে আসছিল। সে বলেছে আদিব ভাইয়া তোমাকে ডিভোর্স দিয়েছে। বাংলাদেশ থেকে বিয়ে করে বউ নিয়ে আবার ইংল্যান্ডে চলে গেছে। আদিব আমার নামে এত বড় মিথ্যে অপবাদ দিতে পারলো? আর পারবে না কেন? তার মতো অমানুষের দ্বারা সবকিছুই সম্ভব। মিলির কাছ থেকে ফোন দিয়ে মা আমাকে অনেক কথা বলল। যখন বললাম আমি প্রেগনেন্ট, আদিবের সন্তান আমার গর্ভে, শুনে মা তো তেলে বেগুনে জ্বলে উঠল। বলে কার বাচ্চা পেটে নিয়েছিস, এখন বলছিস আদিবের? তোর এই কথা আদিব মেনে নেবে নাকি? সে তোকে ডিভোর্স দিয়ে বিয়ে করে ফেলেছে। যার বাচ্চা পেটে নিয়েছিস তাকেই বল বিয়ে করতে। নাকি সে এখন তোকে বিয়ে করে না? আমি ফোন কেটে দিলাম। ফোনের স্পিকার বাড়ানো ছিল। মায়ের বলা সব কথা হাসিব শুনছে। লজ্জায় ঘৃণায় আমার মরে যেতে ইচ্ছে করছে। হাসিবের সামনে থেকে চলে গিয়ে রুমের দরজা বন্ধ করে দিলাম। হাসিব বারবার দরজায় ধাক্কাচ্ছে। আমাকে বলছে দরজা খুলে বাইরে বের হতে। আমি বের হচ্ছি না। যখন বলল তার খিদে লাগছে খাবার দিতে, তখন বের না হয়ে পারলাম না। ইসরাত, আপনি একটুও চিন্তা করবেন না। যে যাই বলুক আমি আছি আপনার পাশে। এই অবস্থায় আপনি যদি বেশি চিন্তা করেন তাহলে বাচ্চার উপরে খারাপ প্রভাব পড়বে। মরে যাক এই বাচ্চা। আমি চাই না এই বাচ্চা পৃথিবীতে আসুক। কি পরিচয় দেবো এই সমাজে এই বাচ্চার বাবাকে? সবাই জানবে আমি জারজ বাচ্চা জন্ম দিয়েছি। তখন তো আমাকেই আত্মহত্যা করতে হবে। নিজের মা বোন যখন আমাকে বিশ্বাস করলো না, অন্য মানুষ তো আমাকে খারাপ বলবেই। আমি আগেই বলেছিলাম বাচ্চা নষ্ট করে ফেলি। শুধু আপনার জন্যই পারলাম না। আপনিই বলুন, বাংলাদেশে গেলে সবাই যখন জানতে চাইবে এই বাচ্চার বাবাকে, তখন আমি কি বলবো? এই বাচ্চার বাবা আমি। আমি সবাইকে বলবো। তাহলে তো কেউ আর কোনো কথা বলবে না। আপনি আমাকে বিয়ে না করে কিভাবে বাচ্চার বাবা হবেন? মুখের কথা বললেই তো কেউ বিশ্বাস করবে না। আর আপনি কি পারবেন বাংলাদেশে গিয়ে আমার আর আমার মেয়ের সমস্ত দায়িত্ব নিতে? আপনার ফ্যামিলি যখন জানতে পারবেন আপনি আমাকে আমার মেয়েকে সাহায্য করেছেন, তখন কিছুতেই এটা আপনার ফ্যামিলি মেনে নেবে না। অবশ্যই আমি আপনার আর আপনার সন্তানের সমস্ত দায়িত্ব নেব এবং আমার ফ্যামিলিও সবকিছু মেনে নেবে। কারণ আমি আপনাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়েই বাংলাদেশে ফিরব। আমার মা বাবা ভাই ভাবি সবাই জানবে আপনি আমার স্ত্রী, আর আপনার সন্তানের বাবাও আমি। সেটা কিছুতেই সম্ভব না। আমার মতো মেয়ে আপনার স্ত্রী হবার যোগ্য না। আপনি আমার জন্য যা করেছেন আমার জীবন দিয়েও তার প্রতিদান দিতে পারবো না। হাসি বলল, সম্ভব কি সম্ভব না সেটা না হয় পরেই দেখা যাবে। এখন সব চিন্তা মাথা থেকে ঝেড়ে মুছে ব্রেকফাস্ট করে নিন। হাসিব ভার্সিটি চলে গেল। আমি হাসিবের বলা কথাগুলো নিয়ে ভাবতে থাকলাম। সত্যি কি হাসিব আমাকে বিয়ে করতে চায়, নাকি সান্ত্বনা দেবার জন্য বলেছে? তার মতো স্মার্ট হ্যান্ডসাম ছেলে কেন আমার মতো কালো বিবাহিতা এক সন্তানের মাকে বিয়ে করতে যাবে? হাসিব ইংল্যান্ড থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করে গেলে অনেক ভালো মেয়ে বিয়ে করতে পারবে। ৯ মাস চলছে, এখন ঠিকমতো রান্না বান্না করতে পারি না। পায়ে পানি জমে যাচ্ছে। হাসিব আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল বাচ্চা হওয়ার তারিখ জানার জন্য। ডাক্তার বলল ১ সপ্তাহ বা ১০ দিনের মধ্যেই বেবি হওয়ার টাইম। এখন রান্না হাসিব নিজেই করে, আমাকে খাবার বেড়ে দেয়, কোনো কাজ করতে দেয় না। যখন ভার্সিটি বা চাকরি ডিউটিতে যায় বারবার বলে যায় কোনো ধরনের সমস্যা হলে সাথে সাথে কল করতে। মোবাইল যেন হাতের কাছে রাখি সব সময়। রাত ১২টা, পেটে যেন কেমন মোচড় দিয়ে ব্যথা শুরু হলো। ভাবলাম ব্যথা হয়তো কমে যাবে, তাই হাসিবকে ফোন করলাম না। কিন্তু ব্যথা আরও বেশি হতে থাকলো। হাসিবকে ফোন করলাম। ১০ মিনিটের মধ্যেই হাসিব চলে আসলো অ্যাম্বুলেন্স নিয়ে। হাসপাতালে নিয়ে যাবার আধা ঘন্টা পরে নর্মাল ডেলিভারি হলো। বাচ্চাকে প্রথমেই হাসিব কোলে নিয়ে কপালে চুমু খেলো, পরে আমার কাছে দিল। হাসিব অনেক খুশি হয়েছে মেয়েকে কোলে নিয়ে।
আমিও খুশি হলাম আমার মেয়েকে আমার বুকে জড়িয়ে ধরে। 7 দিন পর হাসপাতাল থেকে বাসায় গেলাম। বাচ্চার নাম এখনো রাখা হয়নি। আমি বললাম হাসিবকে বাচ্চার নাম রাখতে। আমি বললাম হাসিবকে বাচ্চার নাম রাখতে। হাসিব বলে আমাকে নাম রাখতে। হাসিবকে আমি বলে দিয়েছি, যতদিন সে বাচ্চার নাম না রাখবে ততদিন বাচ্চা নামবিহীনই থাকবে। আচ্ছা, বেবির নাম নিধি রাখলে কেমন হয়? হাসিব আমাকে বলল, অনেক সুন্দর নাম। কিন্তু শুধু নিধি, তার আগে ও পরে কোনো কিছু থাকবে না? নাকি অনলি নিধি? হাসিব বলল, আগে পরে যা রাখতে হয় সেটা আপনি রাখবেন। আমি রাখলাম রুবাইয়াত। ২ জনের নাম মিলে হলো রুবাইয়াত নিধি। হাসিব নিধিকে অনেক আদর করে। কখনো কখনো কেউ নিজের সন্তানকেও এতটা ভালোবাসে না। নিধির ১ বছর পূর্ণ হয়েছে। হাসিব নিধির জন্য সোনার চেন নিয়ে এসে নিধির গলায় পরিয়ে দিয়ে বলল, সোনার চেনে আমার মেয়েকে খুব সুন্দর দেখাচ্ছে। নিধি হাসিবকে পাপা বলে ডাকে। নিধিও হাসিব বলতে পাগল। হাসিব যতক্ষণ বাসায় থাকে নিধি হাসিবের কাছেই থাকে। আমার কোলে আসতে চায় না, খাবারও হাসিবের হাত থেকেই খায়। হাসিব যখন বাসায় থাকে না, নিধি তখন কান্না করলেই বলে পাপার কাছে যাব, পাপার কাছে যাব। সানডেতে হাসিব নিধিকে নিয়ে পার্কে ঘুরতে যায়। মাঝে মধ্যে আমাকে সাথে করে নিয়ে যায় পার্কে ঘুরতে। আমি যেতে চাই না, হাসিব জোর করে। কি আর করা, যাওয়া লাগে, না হলে হাসিব রাগ করবে। আর 6 মাস পর হাসিবের পড়াশোনা শেষ হবে। তারপর হাসিব দেশে চলে যাবে, আমাকে আর নিধিকে সাথে নিয়ে যাবে। তাই সে চাইছে আমি যেন তাকে বিয়ে করি। কিন্তু আমার মতো মেয়ে হাসিবের মতো ছেলের বউ হব, এই কথা আমি ভাবতেও পারি না। হাসিব আমাকে সত্যিই বিয়ে করতে চায়, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু বিয়েটা করতে চাই শুধু নিধির কথা চিন্তা করে। আমি চাই না শুধু নিধির কথা ভেবে আমার মতো একজন অসুন্দর মেয়েকে হাসিব বিয়ে করুক। সে চাইলে অনেক সুন্দরী মেয়ে তার বউ হবে। হাসিবকে বলে দিলাম, বাংলাদেশে গিয়ে যা হবার হবে, সেটা আপনার ভাবতে হবে না। আমি পারবো না আপনাকে বিয়ে করতে। হাসিব জানতে চাইলো তাকে বিয়ে করতে আমার প্রবলেম কি। কোনো প্রবলেম নেই। আপনাকে স্বামী হিসেবে পাওয়া যে কোনো মেয়েরই ভাগ্য। সেই ভাগ্য আমার নেই। আমি আপনার যোগ্য না। আমি চাই না শুধু নিধির বাবা পরিচয় দেওয়ার জন্য আপনি আমাকে বিয়ে করেন।